দেখুন, আমি কালকেও বলেছি, আজকেও বলেছি, যেটা আসল কথা চেপে যাওয়া হচ্ছে 2005 সালে কংগ্রেসের আমলে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্র প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য একটা আইন তৈরি হয়েছিল। সেই আইনের দৌলতে প্রাকৃতিক বিপর্যয় কেন্দ্রীয়ভাবে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড, রাজ্যের জন্য স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড। এত মারামারি করার কিছু নেই, এই টাকাটা তাকে শেষ হোক। পশ্চিমবঙ্গ সরকার কমসে কম বলুক যে স্টেটের হাতে, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্য রাজ্যের হাতে যে অর্থটা আছে তার পরিমাণ কত, সেখান থেকে কত রাজ্য খরচা করেছে। আমরা মানুষের ত্রাণ দিতে দেখতে চাই, মারামারি নয়। মানুষের ত্রাণ পেল কিনা সেটা দেখার জন্য আমরা উদ্গ্রীব। বাকি এইসব রাজনীতি, ভোট, এগুলো পরের কথা। মানুষের প্রাণ আগে, ভোট পরে। এটাও হোক, যারাই আমরা পার্টি করি না কেন, আমাদের সকলে এটা বোঝা উচিত মানুষের প্রাণ আছে, বিপর্যয় হয়েছে, বিপদ হয়েছে, মানুষকে বিপদ থেকে উদ্ধার করো, তারপরে ভোট করো। আপনাদের দার্জিলিংয়ের যিনি প্রার্থী রয়েছেন বকুল জিতবে, কিভাবে দেখবো আবার? দাদা, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তার সাংসদ তহবিলের টাকা জঙ্গিপুর বা বহরমপুর স্টেডিয়ামকে না দিয়ে জেলা শাসককে দিচ্ছেন 25 লক্ষ টাকা ব্যাডমিন্টন কোর্ট নির্মাণে। বোঝেন মজা এবার? জেলা শাসক ব্যাডমিন্টন খেলবেন, আমার কাছে জেলা শাসক সুইমিং পুলের টাকা চেয়েছিল, আমি দিনই, তাই আমার কাজকে আটকে দেওয়া হলো। এখন জেলা শাসক সুইমিং পুল কেন বানাবে জানি না, সে বলছে নাকি মমতা ব্যানার্জি বলেছে। মমতা ব্যানার্জি স্নান করার এত সমস্যা কোথায় জানা নেই আমার। এত বড় গঙ্গা থাকতে মমতা ব্যানার্জির চানের কারণে প্রবলেম হচ্ছে জানা নাই। সেখানটা এত বড় সার্কিট হাউস আছে, সেখানে আলাদা করে সুইমিং পুলের জন্য এখানকার জেলা শাসক আমার কাছে 60 লক্ষ টাকা দাবি করলো। আমি পারবো না পাবলিকের টাকায় মমতা ব্যানার্জির সুইমিং পুল করতে। মমতা ব্যানার্জি স্নান করবে, সাঁতার কাটবে, তার জন্য আমি পাবলিকের টাকায় কোনো খরচা করতে পারবো না। তার জন্য আমার টাকাটাই আটকে দিল, যাতে আমি আর কোনো প্রকল্প তৈরি করতে না পারি, বাস্তবায়িত করতে না পারি, তার ব্যবস্থা করলো। সেরকম এখানকার জেলা শাসক তাদের দলের, জেলা শাসক মানে তৃণমূল দল মানে জেলা শাসক, তাদের দলের কোনো এমপির কাছে ব্যাডমিন্টনের টাকা যাবে, তাতে আমার কিছু তো বলার নাই। আর এমপিরা দেয়, সেটা কেন দেয় তাদেরকে জিজ্ঞেস করুন। আমার কাছে দাবি করা হয়েছিল আমাদের বহরমপুর স্টেডিয়ামের মধ্যে ছেলে এবং মেয়েদের বাথরুমের জন্য, তাদের টয়লেটের জন্য, তাদের রেস্টরুমের জন্য, স্নান করার জন্য আমি করে দিয়েছি। সেটা স্পোর্টসম্যানদের জন্য, স্পোর্টসম্যান তাদের জন্য আমি করে দিয়েছি। এসবকে বাম শক্তি বলে আমার জানা নাই। সে বাম করতে পারে, আমি জানি না এইসব। আইএসএফের সঙ্গে আমি কোনোদিনই কোনো অ্যালায়েন্স করিনি, আজও জানি না, ওগুলো বামেদের ব্যাপার। আমার পার্টি নিয়ে কিছু বলতে হলে বলবেন। আপনি ধরুন একটা নিজের কেন্দ্র প্লাস সারা রাজ্যের দায়িত্ব আপনার কাঁধের ওপর, মানে সেই একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধির গড়, কিভাবে এইভাবে এটা মেনটেন করছেন? এবং আপনার বাম আর কংগ্রেসের তীর্থশক্তি একটা উত্থান, সেই হিসাবে দেখুন, বাম কংগ্রেসের সঙ্গে আমাদের সিটের অ্যাডজাস্টমেন্ট হয়েছে। ওরা বলেছে আমরা অনেক জায়গায় লড়তে পারবো, আমরা বলেছি সব জায়গায় আমাদের লড়ার ইচ্ছা নাই, আমরা গুটি কয়েক জায়গায় লড়তে চাই। সেই মতো আমরা তাদেরকে বলেছি, তারা আমাদেরকে বলেছে ঠিক আছে, এগুলো লড়ুন। ওরা আমাদের কাছে মুর্শিদাবাদ চেয়েছিল, আমরা জানি যে মুর্শিদাবাদ গোটাটাই আমাদের পক্ষে, তবুও যখন বললো সিপিএম, তখন আমরা ঠিক আছে, যখন শেয়ারিংই হবে তখন আমরা শেয়ারিং করেছি। সেই বাকি আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা নিজেরা প্রত্যেকে দক্ষ ক্যান্ডিডেট, তারা দেখবে। বাকি কোথাও আমার সহযোগিতার প্রয়োজন মনে হলে আমি নিশ্চয়ই করবো। এই মুহূর্তে দাঁড়িয়ে কত বললো তো, বলে দিস, সব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বকুলের পোস্টার ছেড়ে দিয়েছে, আর জঙ্গিপুরে গতকাল রাত থেকে অনেক, বকুল যে পোস্টারটা নিয়েছিল জঙ্গিপুরে, অনেক পোস্টার ছেড়ে দিয়েছে, ছেঁচামি শুরু করে দিয়েছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো পশ্চিমবঙ্গে এই ছেঁচামিটা চলবে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এসে এলাকায় তারা টহল জারি করবে, ততক্ষণ এই জিনিস চলতে থাকবে। বকুলের পোস্টার ছেঁড়া মানে বকুল তাদের কাছে থ্রেট। এটা আমার ভালো লাগছে যে বকুলের পোস্টার ছিঁড়তে হয়েছে। এটার মধ্যে একটা ইঙ্গিত এটাই যে বকুল ক্রমশ তৃণমূলের কাছে চিন্তার কারণ হয়ে উঠছে, তাই তার পোস্টার ছিঁড়তে হচ্ছে। পোস্টার ছেঁড়াটা আমার কাছে শুভ লক্ষণ। যদি তৃণমূল এই পোস্টার ছেড়ে, তার মানে বুঝতে হবে তৃণমূলের জ্বালা ধরেছে। পাসপোর্ট বানাতে 71-এর বাংলায় আধার ভোটার কার্ড দেখে কেন হচ্ছে না ডিআইপি ভেরিফিকেশন? মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শান্তনু ঠাকুরের। এখানে আরামসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, রাজ্য সরকার তাদেরকে যদি কেন্দ্র দায়িত্ব দেয়, তারা আরামসে করতে পারে। এই নাগরিক যে সুবিধা, এগুলো কত নিয়ম আছে, এগুলো নিয়ে অযথা রাজনীতি হচ্ছে এবং আরও হবে আগামী দিনে। নাগরিক আইন, এনআরসি, এগুলো নির্বাচনের কতগুলো অস্ত্র। অনেকবার বলেছি, আজও বলছি, মানুষ এতে বিভ্রান্ত হবেন না। ভোট আসবে, নাগরিক আইন আসবে। 2019 সালে নাগরিক আইন পাস হয়েছে, আজও সেগুলো চালু হয় না। টোটাল ব্যাপারটা একটা ধোঁকা, আর কিচ্ছু না।
নাগরিক হওয়ার জন্য ভারতবর্ষের যে আইন, সে আইন যথেষ্ট। বরং আজকে যে আইনের কথা বলেছে, সেই আইনে হিন্দুদের বিপদ বেশি বাড়বে। কারণ আগে হিন্দুকে প্রমাণ করতে হবে সে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসছে, হিন্দুকে প্রমাণ করতে হবে সে এখানকার অনুপ্রবেশকারী, তবে সে দরখাস্ত করবে। এতদিন ধরে যারা আছে তাদেরকে নতুন করে অনুপ্রবেশকারী নিজেকে নিজে তকমা দিয়ে দরখাস্ত করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য। এর থেকে বড় যন্ত্রণা কি থাকতে পারে? অথচ ভারত সরকার ভারতবর্ষের 9টা রাজ্যে প্রায় 31 থেকে 32টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অথরিটি দিয়েছে যে তোমরা তোমাদের এলাকায় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করো। সেটা যদি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলা যেখানে মনে করে যে অনেক বাংলাদেশের মানুষ আছেন উদ্বাস্তু হয়ে, তাদের জন্য চালু করলেই পারে।